অ্যাজাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন করবো আজকে। লিনিয়ার রিগ্রেশনের অ্যাজাম্পশন চারটা। হ্যাঁ, যেটাকে আমরা বলি পূর্ব শর্ত, তাই না? তো এখানে বলছে ফর ভ্যালু অফ এক্স দেয়ার ইজ এ করসপন্ডিং ওয়াই, দিস ওয়াই ভ্যালুস ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ওয়াই ভ্যালুগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। দ্য মিন অফ দিস নর্মাল ডিস্ট্রিবিউশন লাই অন দ্য রিগ্রেশন লাইন। এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিনগুলা রিগ্রেশন লাইনের উপর থাকে। যেহেতু এক্স গুলা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাই যেহেতু এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই হচ্ছে, তাই ওয়াই গুলোও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন বলতেছে, এটা রিগ্রেশন লাইনের উপর থাকে ওয়াই এর। আর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন অল আর সেম। আর ওয়াই ভ্যালুগুলো স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ এক্স ভ্যালুগুলো স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক আছে, বাট একটা ওয়াই এর সাথে আরেকটা ওয়াই তে ডিপেন্ডেন্ট না, তাই তারাও স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো চারটা শর্ত। এই চারটা শর্তের এক একটা সরে গেলে এক একটা ভায়োলেশন হয়। মাল্টিকোলিনিয়ারিটি, অটো কোরিলেশন, হেটারোস্ক্যাটিসিটি, এরকম অনেকগুলো প্রবলেম হয়। ওগুলো অ্যাকচুয়ালি আমাদের এক একটা চ্যাপ্টার ছিল। ঠিক আছে, এখানে যে চারটা কারণ দিছে, এই চারটা কারণের এক একটা কারণ এক একটা চ্যাপ্টার ছিল আমাদের। আচ্ছা, যাই হোক, এরপরে রিগ্রেশন কোএফিসিয়েন্টের প্রপার্টিস। প্রপার্টি কি? প্রথম প্রপার্টি হলো ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বা ডিপেন্ড অন চেঞ্জ অফ স্কেল। চেঞ্জ অফ অরিজিনের উপর কোনো কিছু ডিপেন্ড করে না, স্কেলের উপর ডিপেন্ড করে। কেন? কারণ এটা প্লাস মাইনাস ভ্যালু হয়। আর স্কোয়ার ইকুয়াল টু বিওয়াই এক্স ইন্টু বিএক্স ওয়াই। আমরা যে আর স্কোয়ার কোরিলেশন ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করি, সেটাকে আমরা আর স্কোয়ার বলি। সেটা বিওয়াই এক্স যদি হয়, মানে কোএফিসিয়েন্ট অফ, আমরা যেটা বের করতেছি এতক্ষণ যা ক্যালকুলেশন করছি, সেটা বি বাই এক্স। আমরা যদি বি এক্স ওয়াই বের করতাম, তাহলে দুটাকে গুণ করলে আর স্কোয়ারের সমান পাইতাম। আর রিগ্রেশনের রেঞ্জ হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কোরিলেশনের রেঞ্জ যেমন -1 থেকে +1, রিগ্রেশনের রেঞ্জ হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এখানে বলছে দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট যদি থাকে একটা ইকুয়েশনে, তাহলে একটা যদি বড় হয় ওয়ানের, তাহলে আরেকটা ওয়ানের ছোট হবে। তারপর হলো অ্যাজাম্পশন ইরোর। ইরোরের ব্যাপারে চারটা অ্যাজাম্পশন দিচ্ছে, যে ইরোর আর নর্মালি নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, যেটা হলো যাদের মিন 0 থাকে। আর ইরোরের ভ্যারিয়েন্স হলো ইটা, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করতে, সিগমা স্কোয়ার, এবং সেটা সেম সব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য। আর ইটা হলো ইন্ডিপেন্ডেন্ট। আর দ্য ইরোর ইটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল। এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল। এখন আমার টেস্টিং ফর সিগনিফিকেন্স করব। আমরা যে প্যারামিটারগুলো করতেছি, এই প্যারামিটারগুলো আসলে ভ্যালিড কিনা, এই যে বিটা 1 করতেছি, এটা ভ্যালিড কিনা সেটা টেস্টের মাধ্যমে দেখব। এই টেস্টটাকে আমরা দুই ধরনের টেস্ট করতে পারি। ঠিক আছে, একটা হলো টি টেস্ট। টি টেস্টের নাম হলো, আরেকটা নাম ইন্ডিভিজুয়াল টেস্ট। একটা হলো এফ টেস্ট, যেটার নাম আরেকটা নাম হলো গ্লোবাল টেস্ট। ঠিক আছে, লিখে রাখো, কারণ পরীক্ষার মধ্যে এই সরাসরি টি এফ নাও আসতে পারে। আমরা চুপ থাকো। চুপ। আমি বুঝছি নাকি বুঝি নাই? জি ম্যাম। হ্যালো। জি ম্যাম, বুঝছি। তো সব টেস্টে রিকোয়ার করে সিগমা স্কোয়ার লাগবে। আচ্ছা, তাহলে সিগমা স্কোয়ার বের করা আমাদের শিখতে হবে। সিগমা স্কোয়ার অ্যাকচুয়ালি নাথিং বাট MSE। আমরা যে ওই যে টেবিলের মধ্যে আবার একটা টেবিল দেখাইছিলাম, সেখানে MSE দেখাইছিলাম। MSE কি? SSE ডিভাইডেড বাই n মাইনাস
টু লিখছি এখানে। টু কেন লিখছি? কারণ এন মাইনাস কে মাইনাস ওয়ান ছিল, কে এর মান ছিল ওয়ান, তাইলে একটা ওয়ান আর আরেকটা ওয়ান, মাইনাস টু, সেই জন্য লিখছি আমি এন মাইনাস টু। আর আমাদের এটা সি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে রুট করে দিলাম। এখন ওদের হাইপোথিসিস টেস্টিং প্রথমে ধরতে হয়, ঠিক আছে? যে আমি ধরলাম প্রথমটাতে এইচ জিরো, এটাকে বলে নাল হাইপোথিসিস, আর এইচ এ এটাকে বলে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আমি ধরতেছি বি ওয়ান সমান সমান জিরো, অল্টারনেটিভ ধরবো অপোজিটটা, বি ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো। কারণ আমি দেখতেছি আসলে বি ওয়ান ভ্যালিড কিনা। ভ্যালিড হইতে হলে বি ওয়ান নট ইকুয়াল টু জিরো হইতে হবে। যদি বি ওয়ান জিরো হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কি কোনো অস্তিত্ব থাকবে? আমরা বলছিলাম যে বি ওয়ানের মান জিরো হইলে এটার সাথে এক্স গুণ করলে তো মান জিরোই আসবে, তাই না? মনে আছে? আছে নাকি নাই? কথা না বললে কেমনে হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম ওই মনে নেই আর কি, প্লিজ। এই যে এখানে বলছিলাম বি ওয়ান এর মান জিরো হইলে এক্স এর সাথে গুণ হইলে তো জিরোই হয়ে যাবে। তো ইকুয়েশন যতই এক্স এর মান চেঞ্জ করি, চেঞ্জ হবে? না ম্যাম, না। ঠিক আছে। ঠিক। তাহলে যদি আমি ভ্যালিড ইনভ্যালিড প্রমাণ হয়ে যায় তাহলে তো আমার এক্স এর মান চেঞ্জ করে কোনো লাভ নেই। আমি এখন সেটাই দেখতেছি যে আমার বি ওয়ান তার সাথে ভ্যালিড না ইনভ্যালিড। ইনভ্যালিড হলে বি ওয়ান সমান সমান জিরো, আর ভ্যালিড হলে বি ওয়ান নট সমান সমান জিরো। আর টেস্ট স্ট্যাটিস্টিক্স কি? টি ইকুয়াল টু বি ওয়ান ডিভাইডেড বাই এস বি ওয়ান। আচ্ছা, তার মানে তোমাদেরকে টি টেবিল আর এফ টেবিল আমার দিতে হবে, যেটা আমি দিই নেই, তাই না? দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিছি। তো এইখানে যে মানটা আসবে ভি ওয়ান ডিভাইডেড বাই এস বি ওয়ান করে, এস বি ওয়ান কি ওই যে রুট ওভার এস এস ই ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, যে এন মাইনাস টু যে করছি সেটা। তারপরে আমি দেখবো এইটার মানটা, আমি টেবিল থেকে একটা মান বের করবো জেড টেবিলের মতন, টি টেবিলে অন্যরকম একটা টেবিল, ওই টেবিল থেকে একটা মান বের করবো, দুইটার কম্পেয়ার করব। যদি এইটার মানটা ওই টেবিলের মান থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, মানে প্রথমটা রিজেক্ট করব। প্রথমটা রিজেক্ট করলে দ্বিতীয়টা একসেপ্ট হয়ে যাবে আলাদা আপনা আপনি। কারণ
যেটা রিজেক্ট করবো তার অল্টারনেটিভটা একসেপ্ট হয়ে যায়, ঠিক আছে। আর যদি তোমার বড় না হয়, এখানে যে মান দিচ্ছে থেকে বড় না হয়, তাইলে রিজেক্ট করব না, ঠিক আছে, একসেপ্ট করব। তার মানে আমি বুঝবো আসলে এই B1টা ইনভ্যালিড। বুঝে গেল? আর এখানে আমার টি টেবিলের থেকে মান বের করতে হবে এই n-2 দিয়ে, যেটা আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল ওটা। তাহলে এখন অঙ্কে যাই। এই দেখো এইভাবে থাকবে টেবিলটা, কোনো স্ট্রাকচারের কোনটা কি লেখা থাকবে না। এখানে লিখছে ইজ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ সিগনিফিকেন্ট, এরকম করেও প্রশ্ন করতে পারে। ইন্ডিভিজুয়াল টেস্ট, গ্লোবাল টেস্ট তো বলতেই পারে। টি এর জন্য ইন্ডিভিজুয়াল টেস্টের কথা বলবে, অথবা বলতে পারে যে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা সিগনিফিকেন্ট কিনা। সাপোজ বলে দিল রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান 5, মানে B1 এর মান 5, ঠিক আছে। তো এই নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস ধরলাম, টেস্ট স্ট্যাটিস্টিক্স ধরলাম উপরে 5 আর নিচে √500 ডিভাইডেড বাই 15 - 2, কারণ এখানে 14 দেওয়া আছে, 14 মানে n-1, তাহলে n এর মান কত? 15, তাহলে 15 - 1। তারপর এখন টি এর মান ধরবো। টি এর মান, আলফার মান 0.05, ডিগ্রিজ অফ ফ্রিডম n-2, তাহলে 15 - 2, অ্যান্সার আসলো 13, ঠিক আছে। এখন আমি টেবিলটা শো করি। আচ্ছা, ওখানে আলফার মান ছিল 0.05, হ্যাঁ, তাহলে আমাকে আলফা বাই 2 0.025, 0.05 আর 0.025 যেই কলামের সাথে মিলে সেই কলাম নিবে। সেই কলাম নেওয়ার পরে রোতে কত নম্বরে আছে, রো নিব হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে আছে 13, 15 - 2 13, তাহলে এই কলামে 13 নম্বর কত আসছে? 2.160। বুঝে গেল? জি ম্যাম। এই তো। তাহলে দেখো 2.160, আর এখানে আমার মান আসছিল 0.8062। কম্পেয়ার করে আমি দেখলাম যে আমি যে টি বের করছি এটার মানটা ছোট, বড় হলে রিজেক্ট করতাম, আর ছোট হলে আমি রিজেক্ট করতে পারতেছি না, তাই ডিসিশন লিখলাম নট রিজেক্ট নাল হাইপোথিসিস। এরপরে অ্যান্সার লিখবো we may conclude that B1 is not different, that is regression coefficient is not significant। কারণ সিগনিফিকেন্ট না, ইনভ্যালিড, কারণ এটা জিরো প্রমাণ হয়েছে। বুঝা গেল? ইনভ্যালিড, জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে কনফিডেন্স
ইন্টারভেল আসতেছে, কনফিডেন্স ইন্টারভেলের ক্ষেত্রে কি করবা, b1 প্লাস মাইনাস টি আলফা বাই টু এস b1। b1 কি, ওই যে আমরা যে মানটা পাবো টি আলফা বাই টু এন মাইনাস টু এর জন্য আমরা বের করব, ওই যে আমরা যে কি পেলাম 2.160, আর এস b1 রুট ওভার এস এস ই ডিভাইডেড বাই এন মাইনাস টু এইটার ক্ষেত্রে। তো এখানে এই যে দেখো এই মানগুলো বসাইছি, আমি অ্যান্সার পাইছি, আমার মানটা বিমানের মানটা এত থেকে এতর মধ্যে থাকবে। আচ্ছা, এখন লাস্ট টেস্ট যেটা বলতেছি এফ টেস্ট বা গ্লোবাল টেস্ট। আচ্ছা, এখন আমরা যখন মাল্টিপল রিগ্রেশন করি তখন গ্লোবাল টেস্ট এক কাজে ইউজ হয় আর টি টেস্ট আরেক কাজে ইউজ হয়, কিন্তু বিষয়টা হলো এখানে তো আমার প্যারামিটার একটাই, মাল্টিপলে তো তোমার অনেকগুলো থাকবে, বি1 বি2 বি3 এরকম অনেকগুলো থাকবে। তো সবগুলা একসাথে টেস্ট করে ফেলে এফ টেস্টে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমার একটাই প্যারামিটার, তাহলে কখন বুঝবো যে আমার এফ টেস্ট না টি টেস্ট? মনে রাখবা, যদি b1 এর মান দেওয়া থাকে তাহলে সেটা টি টেস্ট করতে পারবা, কিন্তু যদি b1 এর নাম না দেওয়া থাকে, মান না দেওয়া থাকলে তুমি টি টেস্ট করতে পারবা না, ঠিক আছে, এফ টেস্ট করতে হবে। তো এখানে দেখো b1 সমান 0 আর অল্টারনেটিভ নট ইকুয়াল টু 0, তারপরে তোমার ইয়ে ধরছে, সূত্র হলো এমএস আর ডিভাইডেড বাই এমএস ই। আর এখানেও তোমার এই যে এফটা বের হয়েছে এটা এফ আলফার সাথে তুলনা করতে হবে, মানে আরেকটা টেবিল, সেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম একটা থাকবে 1, মানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হলো n-2, কারণ ওখানে রো কলম দুটো ম্যাচ করতে হয়। আচ্ছা, এখানে দেখো এখানেও বলছে ইজ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ সিগনিফিকেন্ট কিনা। দেখো এখানে b1 এর মান দেওয়া নাই, তার মানে আমি বুঝবো এখানে আমার এফ টেস্ট করতে হবে। এই যে এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া থাকবে না, ঠিক আছে। এটা বের করার সূত্র কি, এই দুটা, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ঠিক আছে। এমএস আর ডিভাইডেড বাই এমএস ই ভাগ করলে এফ এর ভ্যালু পাবা। আর এই যে টেস্ট স্ট্যাটিস্টিক দেখো ভাগ করছে, এফ এর ভ্যালু পাইছে। তারপরে আমি ওই যে টেবিল থেকে মান দেখতে হবে, এফ আর হলো 1 আর হলো 13, কারণ 15 মাইনাস 2 হলো 13, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে একটা। এই দেখো, আচ্ছা এফ টেবিল 0.1 0.5 0.025 অনেকগুলোর জন্য আছে, আমরা শুধু 0.05 এর টেবিলটা দেখতেছি। এই যে দেখো লেখা আছে 0.05। প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান ছিল 1, তার জন্য আমি 1 নম্বর কলাম দেখবো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য কলাম দেখতে হয়, 1 নম্বর কলাম দেখলাম। আর তোমার ইরোরের মান ছিল 13, তার জন্য আমি 13 নম্বর রো দেখবো, তাহলে আমার অ্যান্সার আসলো 4.67। বুঝে গেল? হ্যালো, হ্যালো, না বুঝলে তো বলতে হবে, রেসপন্স করতে হবে। তোমরা কি কথা ইচ্ছা করে বলতেছো না কি করতেছো আমি বুঝতেছি না। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আমি যেটা বলছি বুঝতে পারছি? জি ম্যাম, কেটে কেটে আসছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা 26 ছিল আর এটা 4.67, তার মানে এফ মানটা এফ আলফা থেকে বড় হয়েছে, তাই আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করছি, এটা অল্টারনেটিভ একসেপ্ট হয়ে গেছে। তার মানে কি, b1 ডিফারেন্ট, আমি বলতে পারি রিগ্রেশন কোএফিসিয়েন্ট সিগনিফিকেন্ট। এখন তোমাদের মনে হতে পারে ম্যাডাম এই টেবিল আর ওই টেবিল তো সেম, তাহলে টি টেস্ট করলাম, আসলো আমার হলো গিয়ে ইনসিগনিফিকেন্ট, নট সিগনিফিকেন্ট, আর এফ টেস্ট করে সিগনিফিকেন্ট আসলো কেন? কারণ ওইখানে আমি b1 এর মানটা এমনি একটা মান বসাই দিছিলাম, হাইপোথেটিক্যাল, অরিজিনাল মান না। বুঝা গেল? জাস্ট তোমাদের প্রসিডিউরটা শেখানোর জন্য, নাইলে দুইটা সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। এখন হলো কজেশন, b1 এর মান যদি 0 হয় তাহলে আমরা
বলতে পারি যে এক্স ওয়াই এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট রিলেশনশিপ নাই, সেখানে জাস্ট কস্ট ইফেক্ট আছে, কজ আর ইফেক্ট রিলেশনশিপ আছে। আর যদি জিরো না হয়, তার মানে সেখানে এক্স আর ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ, মানে রিলেশনশিপ আছে, এটাই বলছে। সো তোমাদের এই স্লাইড শেষ, ঠিক আছে। আমি তাহলে তোমাদের ওইটা পড়াই যেটা তোমরা বললা যে তোমরা ভুলে গেছো, যে আমি শেষ করিনি। এটা বাকি আছে নাকি এটাও বাকি আছে? হ্যালো, ম্যাম এই 13 নম্বর স্লাইডটা একটু দেখে নাও। 14 থেকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা 14 যেটা বলছিলাম, যে এখানে আগেরটাই আমরা করছি যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি বের করছি, এখন প্রবাবিলিটি দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে দেখো ওয়েটস অফ প্যাকেজ of ground beef are normally distributed with mean 1 pound and standard deviation 0.1. Mean দেওয়া আছে, standard deviation দেওয়া আছে। What is the weight of package such that only 1% of all packages exceed the weight? মানে তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ওয়েট, তার মানে এক্স এর মান বের করতে বলছে, যেখানে অনলি 1% অফ অল প্যাকেজ এক্সিড দ্য ওয়েট। পার্সেন্ট দিয়ে দিছে, এটা থেকে প্রবাবিলিটি বের করা যাবে, কারণ 1 কে 100 দিয়ে ভাগ করলে এটা আর পার্সেন্টেজে থাকবে না। সে বলছে এক্সিড করবে এই ওয়েটটাকে, এক্সিড মানে গ্রেটার দ্যান চিহ্ন, তাহলে আমি পি এক্স গ্রেটার দ্যান চিহ্ন দিলাম, আমি জানি না, কারণ আমাকে ওয়েটের মানটা বের করতে হবে, তাই কোয়েশ্চেন মার্ক দিছি। সমান সমান 0.01, কারণ 1 কে 100 দিয়ে ভাগ করছি। এরপরে জেড দিলাম, এক্স এর জায়গায় জেড আসলো, আর এখানে আমি মান জানি না, 1 মাইনাস মিউ এর মান 1 ডিভাইডেড বাই সিগমার মান 0.1 সমান সমান 0.01। এখন আমাকে এই গ্রেটার দেন চিহ্ন, প্রবাবিলিটি আর জেড বাদ দিতে হবে না? আমরা সূত্র কি জানি, জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে এখানে একটা জেড এর প্রবাবিলিটির বদলে একটা জেড এর ভ্যালু নিয়ে আসতে হবে, তাই না? তাইলে তো আমি এখানে জেডটাও বাদ দিতে পারবো, গ্রেটার দেন চিহ্ন বাদ দিতে পারবো, ঠিক কি না? আমাদের যদি গ্রেটার দেন চিহ্ন থাকে, তাহলে আমাকে কি টেবিল দেখতে হয়, আমি বলছিলাম মাইনাস টেবিল দেখতে হয়, তাই না? গ্রেটার দেন চিহ্ন বাদ দেওয়ার জন্য আমাকে মাইনাস টেবিল দেখতে হবে, আর এমনিতেও 0.01 মাইনাস টেবিল ছাড়া পাওয়া যাবে না। দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে? আচ্ছা 0.01 ছিল তোমার ভ্যালু, এখানে দেখো কোনটার সাথে মিলে বাড়তেছে, কমতেছে। এই যে দেখো 0.01070, এটা বড় 0.1 এর থেকে, এটাও বড়, এটাও একটু বড়। এটা দেখো, যদি 2 ঘর নেই তাহলে কি 0.01 হবে না? আচ্ছা, তো যেটা কাছাকাছি মেলে, কারণ এটাও কিন্তু 0.01 হবে, কিন্তু এইটা তার থেকে আবার একটু বেশি কাছাকাছি, এইটা আবার এটা থেকে একটু বড়, তাহলে এটা নিচ্ছি। আমার দেখো এটা কোনটার সাথে মিলে, -2.3 আর উপরে আছে 3, তাহলে -2.33, বুঝতে পারছি?
তাহলে z এর ভ্যালু -2.33। তা দেখো এই যে দেখি 2.33 কেন লিখছি, গ্রেটার দেন আর মাইনাস কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে। জি ম্যাম। আর যেহেতু প্রবাবিলিটি বাদ দিয়ে এখন জেড এর ভ্যালু লিখছি, তাই জেডও চলে গেছে। তাহলে এখানে আমি এক্স এর মান জানি না, তাই কোয়েশ্চেন মার্ক, তোমরা এক্সও লিখতে পারো, -1 ডিভাইডেড বাই 0.সিগমা, এখানে 2.33। এখন আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এখানে কোয়েশ্চেন মার্কের মানটা পেয়ে যাব না? জি ম্যাম। ওইভাবেই বের করছে, ঠিক আছে। জি ম্যাম। এখন আছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হলো ওয়েটিং টাইম আর কিউইং টাইম নিয়ে ডিল করে। এখন ওয়েটিং টাইম কি, ধরো একটা দোকানে একটা দোকানদার বসে আছে, সব সময় কি দোকানে কাস্টমার থাকে? না ম্যাম। তো দোকানদারকে অনেক সময় এমনি বসে থাকতে হয় না, কাস্টমার নাই তাও বসে থাকতে হচ্ছে। তো দোকানদার যে সার্ভিস প্রোভাইড করবে, সে তো দোকানদার, সে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে, সে যে সার্ভিস প্রোভাইড করবে এইটার জন্য যে সে ওয়েট করতেছে, এটাকে ওয়েটিং টাইম বলে। বুঝতে পারছি? কাস্টমারের জন্য যে টাইমটা ওয়েট করবে সেটা ম্যাম। হ্যাঁ, দোকানদার যে সার্ভিস প্রোভাইডার, দোকানদার তো সার্ভিস দিবে তোমাকে, তাই না? জি ম্যাম। আর তুমি সার্ভিস টেকার, তুমি সার্ভিস নিবা। তো সার্ভিস প্রোভাইডার যদি ওয়েট করে সেটাকে বলি ওয়েটিং টাইম। আর কিউইং প্রবলেম বা কিউইং টাইম হলো যদি সার্ভিস টেকার ওয়েট করে, ধরো তেল নিতে যাও না গাড়ি বা গ্যাস, লাইনে দাঁড়ায় থাকতে হয় না? জি ম্যাম। তাহলে আমি সার্ভিস নিতে চাচ্ছি, মানে আমি গ্যাস নিতে চাচ্ছি, কিন্তু আমাকে ওয়েট করতে হচ্ছে কিউ বা লাইনে, তার জন্য এটা হলো কিউইং টাইম। তাহলে সার্ভিস টেকার যদি ওয়েট করে সেটাকে বলি কিউইং টাইম। বুঝে গেল? জি আচ্ছা, ম্যাম। এখন হলো র্যান্ডম ভেরিয়েবল এক্স কে বলতেছি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যেখানে প্যারামিটার মিউ, মিউ এর মান 0 বড় হইতে হবে, আর মিউ হলো মিন। এটা কন্টিনিউয়াস টাইম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটার পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু 1 বাই মিউ ইউ টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই মিউ। এখানে এক্স এর মান 0 সমান বা বড়, আর মিউ এর মান 0 বড়। এখানে ই এর মান মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেটরে টিপ দিলে চলে আসে। এখন বিষয়টা হলো সবসময় মনে রাখবো, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কোনোদিন সরাসরি পিডিএফ নিয়ে কাজ করে না, কারণ আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা পিডিএফ পড়ছিলাম, মনে আছে? আমরা কিন্তু জেড স্কোরের ফর্মুলা দিয়ে কাজ করছি, এখানেও সেরকম অন্য একটা ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। তোমাকে বলতেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যারাইভেল টাইম, মনে রাখবে এগুলো সবসময় অ্যারাইভেল টাইম নিয়ে কাজ করে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে অ্যারাইভেল টাইম কি হবে, পি অফ এক্স ইজ লেস দ্যান, মানে টাইমটা লেস দ্যান এক্স হলে সমান সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার -x বাই মিউ। এটা হলো তোমার সূত্র। এখন একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, অর্ডার ফর প্রেসক্রিপশন অ্যারাইভ এট এ ফার্মেসি ওয়েবসাইট অ্যাকর্ডিং টু অ্যান এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তোমাদের কিন্তু পরীক্ষা রবিবারে কোরিলেশন আর রিগ্রেশন, এটা মনে রাখো, সিটি পরীক্ষা। হ্যাঁ, সোমবারে। সোমবারে, সরি রোববার বলি, সোমবারে। হ্যাঁ, কত কত চ্যাপ্টার ম্যাম? 7 আর 8, কোরিলেশন আর রিগ্রেশন। আচ্ছা, সেই, ম্যাম, হ্যাঁ বলো। এক্সামটা কি মঙ্গলবারে নেওয়া যায় ম্যাম? উম, মঙ্গলবারে নিলে সোমবারে ক্লাস করতে হবে। ক্লাস করলাম হুম, ম্যাম, পরে পরে বাসলাম। কেন, তোমাদের সোমবার কোনো পরীক্ষা আছে? জি ম্যাম, আমার একটা পরীক্ষা আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার দাও। তাহলে order for prescription arrive at a pharmacy website according to an exponential probability distribution.
আচ্ছা, আমাদের দেশে এটা এতটা এখনো জনপ্রিয় হয় নাই। আর বাইরে এটা নর্মাল, যে তুমি প্রেসক্রিপশন ইনপুট করবা একটা ফার্মেসির ওয়েবসাইটে, তারা সেই প্রেসক্রিপশন ওয়াইজ তোমাকে ওষুধ দিবে, কারণ ওখানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না। আর ওখানে ফার্মেসি থেকে ওষুধ কেনেই না মানুষ বলতে গেলে, সবাই ওই প্রেসক্রিপশন আপলোড করে দেয়, ওষুধ বাসায় চলে আসে, পেমেন্ট সব হয়ে যায় কার্ড টার্ডে, তো চলে আসে। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এখন তারা কি প্রতি 20 সেকেন্ডে একটা করে প্রেসক্রিপশন আপলোড হয়, তারা বলতেছে এভারেজে, বা হ্যাঁ এভারেজে গড়ে। এখন প্রবাবিলিটি বের করতে বলছে যে নেক্সট যে অর্ডারটা আসবে সেটা লেস দেন 5 সেকেন্ডে আসবে এবং মোর দেন 5 সেকেন্ডে আসবে। সে বলতেছে অ্যাভারেজে 20 সেকেন্ড, কিন্তু সে বলতেছে যদি 5 সেকেন্ডের মধ্যে আসবে এইটার প্রবাবিলিটি বের করতে। এখন দেখো, তাহলে অ্যারাইভেল টাইম হলো এক্স, তো লেস দেন 5-এর জন্য আমরা করবো 1 - e⁻⁴ এক্স মাইনাস মিউ, এক্স এর মান 5, মিউ এর মান 20। তো আমি করে অ্যান্সার পাইলাম। এখন যদি মোর দেন বলে, মোর দেন মানে কি, গ্রেটার দেন চিহ্ন হবে। গ্রেটার দেন চিহ্ন হলে কি হবে, আমরা জানি 1 থেকে যদি আমরা লেস দেনটা বিয়োগ দিয়ে দেই, তাহলে গ্রেটার দেনটা পাবো না। 1 মানে কি টোটাল প্রবাবিলিটি, তাই না? জি ম্যাম। তো 1 থেকে যদি আমি লেস দেনের প্রবাবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে গ্রেটার দেনের প্রবাবিলিটি পাবো। তাই 1 মাইনাস লেস দেনের প্রবাবিলিটি সূত্রটা লিখছি, বাদ দিচ্ছি। এখন আমি গ্রেটার দেনের প্রবাবিলিটি পেয়ে গেলাম। তো এখানে সেটাই অ্যান্সারে লিখছে। অ্যান্সার কিন্তু তোমাদের সব কোয়েশ্চেনে অবশ্যই লিখতে হবে, তাহলে মার্ক কাটা যাবে। কোরিলেশন রিলেশনে বেশি মার্ক কাটা যাবে, আর এগুলা টাইপের প্রশ্নের মধ্যে 1 মার্ক করে কাটা যাবে। বুঝা গেল? আচ্ছা, এই চ্যাপ্টারও তোমাদের শেষ, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা মঙ্গলবার পরীক্ষা দিবা, ঠিক আছে? আমি আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করতেছি। ম্যাম, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। ওফো, অ্যাসাইনমেন্ট আজকে দিব ম্যাম আমি। হ্যাঁ, এই এক্সামে একটু পার্শিয়াল মার্কস দিয়েন ম্যাম। আমি তো পার্শিয়াল মার্কস দেই। তোমরা কি ভাবতেছো তোমরা যত পাইছো সেটা আমি 0 দিয়ে দিয়ে তারপর হয়েছে? আমি কোনোদিনই 0 দেই না। যদি তোমরা ধরতে পারো, সূত্র লিখতে পারো, ঠিক আছে, আমি কখনোই 0 দিব না। ধরো তোমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, তাহলে হয়তো কিছু মার্ক কাটা যাবে। কিন্তু ধরো আমি মিডিয়ান বের করতে দিচ্ছি, তুমি মোডের সূত্র লিখছো, তাহলে কি আমি পার্শিয়াল মার্কও দিতে পারবো? বলো, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টটা ভালো করে করে জমা দাও। অ্যাসাইনমেন্টে কিন্তু 20 মার্ক আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? জি জি ম্যাম। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। অ্যাসাইনমেন্ট কি খাতায় করবো নাকি না, টাইপ কেমনে করবা? সূত্রগুলা কি টাইপ করা সম্ভব? তোমাদের ক্ষেত্রে অনেক কষ্ট হবে। তোমরা হলে হাতেই লিখবা, ঠিক আছে? জি ম্যাম, হাতে লিখে দিন। হ্যাঁ, তারপর ওটাকে PDF ছবি করে তুলে পিডিএফ করবা। 2টা অ্যাসাইনমেন্ট দিব, হ্যাঁ? ওকে। যেমন অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন বাদ দিলেও মার্ক কমবে, সেরকম 18 তারিখের পরেও জমা দিলে মার্ক কমবে, ঠিক আছে? ওকে, আমি কালকে হসপিটাল থেকে রাত্রে 12টায় আসছি, তো এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি, আজকে দিয়ে দেবো। সুবিধা মতো। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।